হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর যে সেকেন্ড টেক্সটটা রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টারের যে সেকেন্ড টেক্সট, অর্থাৎ অমরনাথ, যেটা লিখেছেন সিস্টার নিবেদিতা, মার্গারেট নোবেল সিস্টার নিবেদিতা, এবং সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? মূল গ্রন্থটির নাম হচ্ছে গিয়ে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, লিখেছেন সিস্টার নিবেদিতা, এবং এটা পাবলিশ হয়েছিল 1910 সালে। এইখানটায় মার্গারেট নোবেল বা সিস্টার নিবেদিতা বলে আমরা যাকে জানি, ভগিনী নিবেদিতা, যিনি হচ্ছেন গিয়ে আমাদের স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় একজন শিষ্যা। তিনি যেমনটা স্বামী বিবেকানন্দকে দেখেছেন সেইটাই কিন্তু তিনি বর্ণনা করেছেন, বা তার কাছ থেকে যে সমস্ত তার আগেকার যে ঘটনাবলী তিনি শুনেছেন বা তিনি তার সাথে জার্নিগুলো করেছেন, সেইগুলো নিয়ে কিন্তু এই যে টেক্সটটা, এই যে গোটা গল্পটা, সেইটা লেখা হয়েছে। এখানে দুটো গল্প তোমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে গিয়ে অমরনাথ, আর একটা হচ্ছে গিয়ে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ। ওকে, তো এইখানটায় আজকে আমি প্রথম যেটা অমরনাথ গল্পটা রয়েছে, সেই গল্পটার একটা লাইন বাই লাইন যে বঙ্গানুবাদ, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো এইখানটায় অমরনাথ যাত্রা যে করেছিলেন, যেটা হচ্ছে গিয়ে ঘটেছিল মানে ইয়ের থেকে আসবার পর, আমেরিকার ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার পর তিনি যখন ইন্ডিয়াতে চলে আসেন, এসে 1898-এর জুলাই মাসের 25 তারিখে যখন তিনি আছাবাল, অনন্তনাগের আছাবালে ছিলেন, সেখানটাই তিনি ঘোষণা করেন যে তিনি অমরনাথে যাত্রা করবেন। তো জুলাই নাগাদই সাধারণত এই যাত্রাটা হয়, জুলাই আগস্ট মাসে। তো 25শে জুলাই তিনি ঘোষণা করেন এবং 27শে জুলাই তিনি রওনা দেন এবং সেখানে গিয়ে পৌঁছান 2 আগস্ট। ঠিক আছে, তো মোটামুটিভাবে 5 দিনের জার্নি। এই জার্নিটা অবশ্যই একটা বর্ণনা রয়েছে স্বামী বিবেকানন্দের নিজস্ব। এছাড়া যেহেতু ভগিনী নিবেদিতা তিনিও জয়েন করেছিলেন এই যাত্রায়, তিনি কিন্তু তার এই যে একটা এক্সপেরিয়েন্স, তার এক্সপিরিয়েন্সটাকে তিনি এই বইয়ে লিপিবদ্ধ করেছেন এবং সেটাই অত্যন্ত সুন্দরভাবে এখানটাই বলা রয়েছে। এবার এই যে টেক্সটটা, এই টেক্সটটা কেন পড়বো? কারণ কোনো জিনিস যদি আমরা কেন করতে চলেছি, কেন পড়তে চলেছি, সেটা যদি না জানি, তাহলে কিন্তু ততটা ইন্টারেস্ট পাওয়া যায় না বা তার আমাদের কাছে প্রাসঙ্গিকতা হারায়। তো এখানে বলে রাখা দরকার, বর্তমান প্রেক্ষিতে আমাদের মানে প্রেজেন্ট সিনারিওতে দাঁড়িয়ে চারপাশে কি না, চারপাশে হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক অসম্প্রীতি, ধর্মীয় হানাহানি, এই সমস্ত জিনিস অত্যন্ত বেড়ে গিয়েছে। এমনটা নয় যে তখন ছিল না, সেই সময়ে দাঁড়িয়েও কিন্তু এই যে একটা ধর্মীয় হানাহানি এইরকম ব্যাপার কিন্তু ছিল, যে ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, বিভিন্ন আলাদা আলাদা সেক্টের মধ্যে, সে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, আরও এই সমস্ত বিভিন্ন যে সমস্ত ভাগগুলো, বা আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যেই হয়তো কেউ উচ্চ নিচ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, দলিত, বৈশ্য, শূদ্র, এইরকম। মুসলিমদের মধ্যে নিজস্ব যে সমস্ত সেক্টগুলো রয়েছে, শিয়া, সুন্নি, এইরকম ভাগাভাগি, এইরকম সাম্প্রদায়িকতা বা সেক্টারিয়ানিজম এইরকম কিন্তু প্রচণ্ড পরিমাণে চলছিল এবং তাতে করে মানুষজন খুব মানে পীড়িত ছিল, কষ্টে ছিল। সেই রকম যাতে না হয়, আমাদের মধ্যে যে সৌভ্রাতৃত্ব বোধ রয়েছে সেইটাকে জাগরণ করবার বা সেটাকে জাগরিত করবার উদ্দেশ্যেই কিন্তু এই লেখাগুলো। আর এটাতে স্বামী বিবেকানন্দ কতখানি ইনফ্লুয়েন্স ফেলেছিলেন, মানে তার প্রভাব কতখানি ছিল আমাদের জনগণের উপরে বা মানুষের ভাবাবেগের উপরে, সেইটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এই যে অমরনাথ, এই গল্পটার মধ্য দিয়ে সিস্টার নিবেদিতা আমাদের সামনে তুলে ধরেছেন। এবার অমরনাথ কি সেটা সম্বন্ধে একটু জেনে নিই। অমরনাথ হচ্ছে গিয়ে একটা তীর্থযাত্রা, আমরা জানি অনেকেই তীর্থযাত্রা করা। অমরনাথ হচ্ছে শিবলিঙ্গ সেখানে রয়েছে, বরফ দিয়ে তৈরি, এবং এইখানেই বসে আমাদের ভোলে বাবা মা পার্বতীকে তার অমর হওয়ার যে গল্প, সেই গল্পটা শুনিয়েছিলেন। তো তার যাত্রাটা শুরু করেছিলেন তিনি পেহেলগাম থেকে। পেহেলগাম মানে হচ্ছে গিয়ে পেহেল বা বেহেল যেটা বলে, মানে সেখানে তিনি তার নন্দীকে ছেড়ে গিয়েছিলেন। তারপরে শেষনাগ, অর্থাৎ তিনি তার গলার যে সাপ সেইটাকে ত্যাগ করেছিলেন। তারপরে পঞ্চতরণী, মানে তার যে পঞ্চভূত,
মানে ক্ষিতি অপতেজ মরুদ বোম সেইগুলোকে তিনি ত্যাগ করেছিলেন, করে তিনি সম্পূর্ণ, তারপরে গণেশ কি যেন একটা নাম আছে, গণেশকে সেখানে নাম গণেশ টপ না কি যেন, সেখানে গণেশ ঠাকুরকে তিনি রেখে গিয়েছিলেন পাহারাতে। এইরকম বিভিন্ন বিভিন্ন স্থানগুলোর মধ্যে দিয়ে কিন্তু শিব ঠাকুর হচ্ছে গিয়ে পার্বতী মাকে নিয়ে পৌঁছে যান সেই গুহাতে, এবং সেখানে গিয়ে তিনি সেই তার অমরত্বের গল্পটা মাতা পার্বতীকে শুনিয়েছিলেন, যেটা মাতা পার্বতী কিন্তু সম্পূর্ণ শুনতে পাননি। সেখানে দুটো পাখি শুনেছিল, তো পরবর্তীকালে তাদের পুনর্জন্ম হয় সুখদেব হিসেবে শুনেছিলাম। তো যাই হোক, সেই গল্পটা আলাদা গল্প একটা। তো এই যে অমরনাথ, এই অমরনাথের গিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ বলেন যে তিনি তার ছোটবেলার একটা ভয় কাজ করতো তার মধ্যে সবসময়, যে তিনি হয়তো একটা পাহাড়ের মধ্যে কোনো শিব মন্দিরে গিয়ে তিনি হয়তো মারা যাবেন। তো এইখানে তিনি যখন অমরনাথের যে শিবলিঙ্গটা রয়েছে সেইটা তিনি পরিদর্শন করেন, সেইটা দেখে তার মধ্যে এমন একটা ভাব কাজ করে যে তিনি সম্পূর্ণ ভাবের মধ্যে যেন ডুবে যান, তিনি সমাধিস্থ হয়ে যান, এবং এই ভাবটা তাকে গ্রাস করে, এবং তার পরিস্থিতিটা এমন হয়েছিল যে তিনি প্রায় যেন তার দেহ ত্যাগ করেছেন। ওকে, তো তার যে ছোটবেলার এই ভয়টা সেটা কাজ করে সেখানে সম্পূর্ণ হয়েছিল, এবং তিনি যেন সেখানে অমরত্ব লাভ করেন। তার পরবর্তীতে তিনি জ্ঞান ফেরত পান, এবং জ্ঞান ফেরত পেয়ে তিনি অমরত্ব লাভ করেন বলা যায়। তিনি পরবর্তীতে এটা বলছেন তার শিষ্যদের উদ্দেশ্যে। তো চলো তাহলে গল্পটা পড়ে দেখা যাক। আমি এটা একটু আলোচনা করে নিলাম, নইলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধে হবে। তো চলো তাহলে পড়ি। Amarnath. It was in the course of an open-air meal in the Mughal Gardens at Achabal. আছাবালে মুঘল গার্ডেন নামক একটা স্থান রয়েছে, মুঘল বাগান নামে। সেখানে ওপেন এয়ার মিল মানে খোলা বাতাসের নিচে তারা খাবার খাচ্ছিলেন একদিন এইরকম। সেই সময় দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, তো সেই সময় আমাদের স্বামী বিবেকানন্দ হঠাৎ করে ঘোষণা করলেন। সেটা কবে বললাম? সেটা হচ্ছে 25শে জুলাই 1898, ঠিক আছে? সেটা তিনি ঘোষণা করলেন যে দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, যে তিনি পিলগ্রিমদের সাথে, তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাত্রা করবেন। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তিনি তার কন্যা অর্থাৎ ভগিনী নিবেদিতা মানে সিস্টার নিবেদিতাকেও তিনি সেখানে নিয়ে যাবেন। তো সেটা ঘোষণা হলো, এবং সেই মোতাবেক তারা 27শে জুলাই রওনা দিচ্ছেন। ওকে, 27শে জুলাই 1898। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই যে ছোট্ট গ্রুপটা, দেয়ার ওয়ার টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশনস। তো সবাই খুব আনন্দিত, একে অপরকে কংগ্রাচুলেট করছে তারা, মানে ওই হচ্ছে গিয়ে শুভাকাঙ্ক্ষী, বা তারা নিজের শুভকামনাটা জানাচ্ছে যাতে করে আরো যে সমস্ত ভবিষ্যতে হয়তো বা কোনো রকম বাধা বিপত্তি আসতে পারে সেগুলো যাতে কেটে যায়, সেইগুলো, ঠিক আছে? ফর এনি অবস্টেকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এই যে সৌভাগ্যবান সদস্য, তাদের এই তীর্থযাত্রাতে যাতে কোনো রকম প্রবলেম না আসে, সেই জন্য তারা কিন্তু কি করছে না, নিজেদের মধ্যে শুভকামনা জানাচ্ছে, কারণ তাতে করে কিছুটা হলেও আমাদের বিপদের আশঙ্কা কমে। তো অ্যান্ড এইডেড দাস, এইভাবেই তারা একে অপরকে সাহায্য করছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার। তো তাদের সাথে যে স্টেট অফিসার তিনিও ছিলেন ইনচার্জ অফ দ্য জার্নি, তিনি এই জার্নির ইনচার্জ ছিলেন। প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই যে ইউনিক একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা হতে চলেছে, তার প্রিপারেশন শুরু করে দেন সকলে মিলে, ঠিক আছে? তার জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দেন। তো তারপরের যে প্যারাগ্রাফ সেখানে যাই। কাশ্মীর সিমড, এবার আমরা একটা জিনিস বলে রাখা দরকার, অমরনাথটা কোথায় না কাশ্মীরে, বর্তমানে পিওকের মধ্যে রয়েছে, আই থিঙ্ক পাক অধিকৃত কাশ্মীর যেটা, সেইখানটাই। তো তখন তো আর এরকম ছিল না, যে সময়ের গল্প সেই সময়, তো সেটা কাশ্মীরের মধ্যেই ছিল। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, সম্পূর্ণ লাইন বাই লাইন হয়তো বা কোথাও কোথাও মিনিং করতে অসুবিধে হবে, আমরা সেই জন্য ভাব বুঝে অর্থগুলো করব। ওকে, তারপরে যেহেতু এমসিকিউ মেন এখানটাই দরকার, বড় কোয়েশ্চেনের তেমন দরকার নেই, তো সেই জন্য আমরা এমসিকিউর আইডিয়াটা মাথায় রেখেই পড়বো। কাশ্মীর সিমড ইন দোজ উইকস, সেই সমস্ত সপ্তাহগুলোতে কাশ্মীর কেমন মনে হতো? টু বি ফুল অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীতে ভরপুর। ওকে,
উই লেফট আছাবল, আমরা আছাবল নামক যে স্থানটা, ইছাবল বা আছাবল, আচবল যাই বলা যায়, বর্তমানে আচবল বলা হয়, সেই স্থানটা আমরা ত্যাগ করলাম। সেটা কোথায় রয়েছে? কাশ্মীরে রয়েছে। এটা হচ্ছে কি অনন্তনাগ নামক যে ডিস্ট্রিক্ট, সেইখানটাই। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং আমরা কোথায় এসে পৌঁছলাম? ইসলামাবাদে এসে পৌঁছলাম। ইসলামাবাদ বর্তমানে পাকিস্তানে। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, আমাদের যে ফাইনাল চূড়ান্ত যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো করবার জন্য, কারণ অনেক কিছুই দরকার। অ্যান্ড এভরিহুয়ার, এবং প্রত্যেকটা স্থানে উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, এবং সেখানে আমরা কি দেখতে পেলাম? মার্চ অফ গ্যাদারিং হোস্টস, মানে প্রচুর পরিমাণে লোকজন এক জায়গায় একত্রিত হয়ে রয়েছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস, তো সকলেই অত্যন্ত শান্ত, অর্ডারলি, সবাই কিন্তু একটা নির্দিষ্ট অর্ডার, মানে কেউ বিশৃঙ্খল নেই, ঠিক আছে। অ্যান্ড পিকচারেস, ছবির মতন যেন, খুব সুন্দর। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, প্রায় 2-3,000 মতন লোক এনক্যাম্প ইন এ ফিল্ড, তারা একটা মাঠের মধ্যে ক্যাম্প করে করে রয়েছে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, তারা কি করছে? সেখানটায় রাত্রিটা আবাস করছে, রাত্রিবেলাটা থাকছে, আর ভোরের আগে আগেই তারা আবার রওনা দিয়ে দিচ্ছে, কারণ তাহলে তারা অনেকটা জায়গা, অনেকটা পথ হেঁটে যেতে পারবে, কারণ স্বাভাবিকভাবে তীর্থযাত্রা হাঁটা পথ সম্পূর্ণ। তখনকার দিনে তো এরকম গাধার পিঠে বা উটের পিঠে বা হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, পায়ে হাঁটা পথ। তো সেটা বলা হচ্ছে বিফোর ডন উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তো বলা হচ্ছে সেখানে যে তারা রাত্রিবেলা ছিল এরকম কোনো রকম কোনো ট্রেস রাখছে না। এই যে এত এত লোক, 2-3 হাজার লোক, মানে সেখানে তো তারা রাস্তায় কোনো কিছু না কোনো কিছু হয়তো ফেলে যাবে, এমন কোনো কিছুই কিন্তু তারা সেখানে রাখছে না। সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার, কেবলমাত্র কি রাখছে না? কুকিং ফায়ার, রান্না করার যে ছাইটা, রান্না করেছে তারা রাত্রিবেলা, সেই যে ছাইটা পড়ে আছে সেইটুকুনিটাই সেখানে হয়তো পড়ে থাকছে। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা কি করছে? তাদের সাথে সাথে তারা একটা বাজারও নিয়ে চলছে, মানে শুধুমাত্র তারা যাচ্ছে তা নয়, তারা যেন একটা গোটা বাজার তাদের সাথে, কারণ এত লোক যাচ্ছে, তাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, খাওয়ার দাওয়ার দরকার, তো তাদের সাথে একটা চলন্ত বাজার যেন রয়েছে। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটা যেখানে স্থানে তারা দাঁড়াচ্ছে, হল্ট মানে যেখানে তারা হল্ট করছে, ওয়েট করছে, থামছে, দ্য পিচিং অফ টেন্টস, সেখানে কি হচ্ছে না? যেখানে মানে টেন্টগুলো, তাঁবুগুলো খাটানো হচ্ছে, টাঙানো হচ্ছে। অ্যান্ড ওপেনিং অফ শপস, এবং সেখানে কি দেখতে পাওয়া যাচ্ছে? দোকান খুলছে লোকজন, ওই যে বললাম বাজার নিয়ে চলছে, তারা সেখানে দোকান খুলছে। টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, অত্যন্ত দ্রুততার সহিত, সব অত্যন্ত র্যাপিডলি সেগুলো ঘটছে। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, এইগুলো যেন ইনস্টিংটিভ, মনে হচ্ছে সহজাত, হঠাৎ করে যেন, মানে এইগুলো করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না, ধর সব চলছে। ওকে, আ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, তো বলছে এই ক্যাম্পেরই একটা সাইডে কি হচ্ছে না? মিডল অফ দ্য ক্যাম্প, এই তার মাঝ বরাবর একটা বড় চওড়া রাস্তা চলে যাচ্ছে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস, তো সেখানে কি পাওয়া যাচ্ছে? বিক্রি হচ্ছে। শর্ট কোয়েশ্চেনের জন্য নোট করে নাও। ড্রাই ফ্রুট, শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল পাওয়া যাচ্ছে, এবং রাইস, চাল পাওয়া যাচ্ছে, মানে মিনিমাম যেইটা দরকার পথ চলবার জন্য তীর্থযাত্রীদের, সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে কিনতে। দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার অর্থাৎ কিনা ট্যাক্স অফিসার, যিনি ট্যাক্স কালেক্ট করেন। তো সেখানে টেন্ট অফ দ্য তহসিলদার, এটাও একটা শর্ট কোয়েশ্চেন, কোথায় রয়েছে? উইথ দ্যাট অফ দ্য স্বামী অন দ্য আদার সাইড, মানে এক পাশে হচ্ছে গিয়ে আমাদের তহসিলদারের টেন্ট রয়েছে, আর এক পাশে হয়তো আমাদের স্বামীজির টেন্ট রয়েছে, ঠিক আছে। অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং মাই ওন মানে এখানে এই গল্পটাকে লিখছেন সিস্টার নিবেদিতা, তিনি যেহেতু এখানকার স্পিকার, তিনি বলছেন আমার যে টেন্টটা সেটা আরেক দিকে রয়েছে, মানে 3 জন 3 দিকে হয়তো এরকম টাইপের। এইখানটাই হচ্ছে গিয়ে তাদের তাঁবুটা টানানো ছিল। সেখানটায় কি বলা হচ্ছে? অন দ্য আদার ওয়াজ জেনারেলি প্লেস নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, সেটা সাধারণত কোথায় থাকতো? এই ইয়েগুলো মোটামুটি একটা অ্যাডভান্টেজিয়াস, মানে বেশ সুবিধা পাওয়া যায় এইরকম। ফর দ্য লাইটনিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যাবেলায় আগুন জ্বালানো হলো, সেখান থেকে যে আলোটা আসছে, এইরকম একটা সুবিধা পাওয়া যায়, আলোর সুবিধা পাওয়া যায় এইরকম স্থানে এদের 3 জনের হচ্ছে যে টেন্টটা, তাঁবুটা, সেইগুলো টানানো হতো। ওকে, তারপরে অ্যান্ড দাস হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, এইভাবে কি হয়েছিল না?
এই যে আমাদের স্বামীজির যে টেন্টটা বা তার চারপাশ, সেটা যেন একটা সোশ্যাল সেন্টার, একটা সামাজিক কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে বিভিন্ন বিভিন্ন লোকজন আসতো, বিভিন্ন রকম আলোচনা করতো। ওকে, তাহলে আমি আজ এতটুকুটা করাচ্ছি, এর পরের দিন আরো খানিকটা করাবো। এইভাবে অল্প অল্প করে আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবার চেষ্টা করছি। একবারে বেশি পড়াবো না, তো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, চলো তাহলে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, এবং পরবর্তী অংশের আপডেট পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।